শহর, পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি মানুষ এখানে বসবাস করেন। 2050 সাল নাগাদ এর সংখ্যা বেড়ে দাঁড়াবে দ্বিগুণেরও বেশি। তাহলে তখন শহরগুলো কি হবে শুধু কংক্রিট আর যানজটে ভরা, নাকি সবুজ আর প্রাণবন্ত শহর পাবো আমরা তখন? আজ আমরা খুঁজবো সেই উত্তর। আমি সাইমা ওয়াহাব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইকো বাংলাদেশে, যেখানে শহর মানে শুধু ভিড় নয়, সম্ভাবনার নতুন গল্প। আমাদের যাত্রা শুরু চট্টগ্রাম দিয়ে। নগরের মিরসরাইয়ে দ্রুত গড়ে উঠেছে একটি বন, সবুজ আর প্রাণবন্ত। নগরের একদল প্রকৃতিপ্রেমী সেখানে একটি ভিন্ন জাপানি পদ্ধতি ব্যবহার করছেন, ফলে খুব দ্রুত সেখানে গড়ে উঠেছে ভিন্নধর্মী মিয়াওয়াকি বন। চলুন দেখে আসি সবুজ বিপ্লবের সেই গল্প। এটা কি লতা মরে গেল? নিজের বনে গাছ চেনার চেষ্টা করছেন আমজাদ হোসেন। তোমার কি মনে হয় কেউ কোনো অনুপ্রেরণা নিচ্ছে, এটা অনুসরণ করে? বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রামের মিরসরাইয়ে তিনি এই মিয়াওয়াকি বন গড়ে তুলেছেন। মাত্র 2 থেকে 2.5 বছর আগে প্রায় 4000 বর্গফুট জমি গবেষকদের সহায়তায় এই বনের উপযুক্ত করে গড়ে তুলে 120টিরও বেশি দেশি গাছ লাগান তিনি ও তার দল। সেই গাছগুলো আজ এমন ঘন বনে পরিণত হয়েছে। কোনো কোনো গাছ 30 থেকে 40 ফুট পর্যন্ত উঁচু হয়ে বেড়ে উঠেছে বলে জানালেন আমজাদ। একটা কৃষ্ণচূড়া গাছ এই 2 বছরে অলরেডি 35-40 ফিট উচ্চতায় চলে গেছে। তো এই মিয়াওয়াকি ফরেস্টের বিশেষত্ব হলো এটার একটা নিজস্ব ইকোসিস্টেম তৈরি হয়। আমরা যেই গাছগুলো এখানে বুনছি সেই গাছগুলা এই যে সোনা পাহাড় মিরসরাই আমাদের প্রজেক্টের এই 500-600 গজ পিছনে যে পাহাড়ে যে প্রাকৃতিক বন আছে সেখান থেকে প্রজাতিগুলো নিয়ে আসা। এই মিয়াওয়াকির যে নিয়ম পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা এটা সয়েলটাকে ডেভেলপ করে এবং গাছগুলো আমরা পুঁতি, আমরা বুনি এখন থেকে ঠিক 2 বছর আগে। তো যারা বিশেষজ্ঞ এই বিষয়ে, যারা অবহিত, তারা সবাই বলছে যে এটা একটা সফল মিয়াওয়াকি ফরেস্ট। স্থানীয়ভাবে এটি বাংলাদেশের প্রথম মিয়াওয়াকি বন বলে পরিচিত। জাপানের উদ্ভিদবিদ আকিরা মিয়াওয়াকি এই ধরনের বনের প্রবক্তা। এই পদ্ধতিতে ছোট জায়গায় অল্প সময় বন তৈরি করা যায়, যা দেখলে মনে হবে অনেক পুরনো বন। কেমন করে এই বন তৈরির কথা মাথায় এলো আমজাদের? এই জায়গার চারিপাশে কয়েকশো ইটভাটা আছে এবং এই ভাটাগুলো চলে মূলত হলো পাহাড় কাটা মাটি দিয়ে। পাহাড় যখন কাটা হয় তখন গাছ আগে কাটতে হয়, সুতরাং ডিফরেস্ট্রেশনের একটা কন্টিনিউয়াস প্রসেস এই হিলস রেঞ্জে আছে। আমাদের উদ্দেশ্য ছিল যে এইটার একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করা। বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জার্মানি বা যুক্তরাজ্যের চেয়ে গড়ে অন্তত 5 গুণ বেশি মানুষ বাস করেন। আর এত মানুষের খাদ্য উৎপাদন এবং থাকার বা কাজের জায়গা দিতে গিয়ে প্রতি বছর বন কাটতে হচ্ছে। সরকারি হিসেবে এখন বাংলাদেশে বনভূমি মোট জমির প্রায় 15 ভাগ। গত 2 দশকে দেশটি হারিয়েছে প্রায় 2.5 লাখ হেক্টর বনভূমি। সেই হিসেবে অল্প জায়গায় ঘন বন গড়ে তোলার এই মিয়াওয়াকি পদ্ধতি একটি সমাধান হতে পারে বলে মনে করেন আমজাদ। বাংলাদেশে তো ফরেস্ট যথেষ্ট কমে গেছে এবং দ্রুত এটা ক্ষীয়মান, এটা আরও কমবে। সেখানে খুব অল্প জায়গায় কিভাবে একটা ছোট ফরেস্ট, মাইক্রো ফরেস্ট তৈরি করা যায় সেটার একটা উদাহরণ হিসাবে তৈরি করবে। একই মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগের এই শিক্ষকেরও। বিশ্ববিদ্যালয়ের বন বিভাগের শিক্ষার্থীরাও অল্প জায়গায় একটি ঘন বন তৈরি করেছেন। সেই গল্পই বলছিলেন তিনি। এখানে আমরা বাংলাদেশের নেটিভ জাতের 50 প্রজাতির গাছ আমরা এখানে লাগিয়েছি। 2 একরের কাছাকাছি জায়গা এবং 8000 চারা আমরা লাগিয়েছি। 150 জন স্টুডেন্টে লাগিয়েছে এবং তাদেরকে এখনও এটার উপর পরীক্ষা দিতে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 2 বছরের মধ্যে একটা নর্মাল প্ল্যান্টেশনের যে গ্রোথ হয়, এখানে গ্রোথ তার থেকে অনেক বেশি স্ট্যান্ডিং। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পাখি আসছে, নিচে বন্যপ্রাণী বা শূকর আছে। তারপরে আমাদের সয়েলের যে ময়েশ্চার, নিউট্রিয়েন্ট, অর্গানিক ম্যাটার এগুলো হয়েছে। এই ফরেস্টটা আমাদের কাছে একটা রিসার্চ প্রজেক্ট হয়ে গেছে। এই উদ্যোগটির অর্থায়ন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি জাপানি সংস্থা। মূল উদ্দেশ্য হল পরিবেশ থেকে কার্বন শুষে জমা রাখা। তাদের লক্ষ্য এই বনায়নের মাধ্যমে পরিবেশ থেকে 100 টন কার্বন শোষণ করা। সরকারি স্কুল, সরকারি কলোনি, বিভিন্ন জায়গায় হয়তো এরকম ছোট স্পেস আছে গাছ লাগানোর জন্য। এখন ল্যান্ডস্কেপিং যারা করেন
তারা এই মিয়াওয়াকি মডেলকে ব্যবহার করার চিন্তা করতে পারেন। আরেক ধরনের হচ্ছে এডুকেশনাল পারপাস সার্ভ করবে, যে আমি 50-60 জাতের গাছকে এক জায়গায় এনেছি, তাহলে আমাদের ফিউচার জেনারেশন যদি গাছ সম্বন্ধে জানতে চায়, দেখা যাবে যে এটা ওই রোলটা প্লে করবে। তার বাইরে হচ্ছে আমাদের অনেক গাছ বন থেকে হারিয়ে যাচ্ছে, তাহলে এখন আমরা যদি কনজারভেশন করতে চাই, এটা যদি গোটা বাংলাদেশে এরকম ছোটো ছোটো মিয়াওয়াকি ফরেস্ট করে যদি আমরা এই গাছগুলোকে গোটা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের ওই লস মানে বায়োডাইভার্সিটি কনজারভেশনের যে রোলটা, এটাও আমরা এনশিওর করতে পারবো। এদিকে আমজাদ তার বনের পাশে একটি রিসোর্টও তৈরি করেছেন। সেখানে বেড়াতে আসা মানুষরা যেন বনায়ন থেকে উদ্বুদ্ধ হতে পারেন, সেটি তার লক্ষ্য। এটার দুই ধরনের অ্যাচিভমেন্ট আছে। এক হলো আমি কিছু অক্সিজেন তৈরি করলাম, কিছু সবুজ তৈরি করলাম, প্লাস হলো যে শিশুরা বড় হয়ে উঠবে এইসব বাড়িতে, তাদের মধ্যে গাছপালার প্রতি মমত্ব, সবুজের প্রতি ভালোবাসা, এটা তৈরি হবে। বাংলাদেশ সরকার 2035 সালের মধ্যে বনভূমির পরিমাণ এখনকার 15% থেকে বাড়িয়ে 20% করার লক্ষ্য নির্ধারণ করেছে, আর বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ 22% থেকে বাড়িয়ে 50% করার পরিকল্পনা করেছে। আমজাদের মতো মিয়াওয়াকির উদ্যোক্তারা মনে করেন এই পদ্ধতি ব্যবহার করলে ছোট ছোট জমিতেও বড় লক্ষ্য অর্জন করা সম্ভব। মিশরের কায়রোর সরু রাস্তাগুলো এক একটি হিট চেম্বার, আর 25 বছর পর প্রায় 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে বছরের একটা বড় সময় জুড়ে। ভাবা যায় এই শহরগুলোকে কেমন করে সবুজ করে গড়ে তোলা যায়, তা দেখবো আমরা। ঘনবসতিপূর্ণ একটি এলাকা, স্থপতি ও গবেষকদের একটি দল এবং একজন কারুশিল্পী, সেই সঙ্গে তাদের চারপাশে থাকা দৈনন্দিন নানা নির্মাণ উপকরণ। দৃশ্যগুলো কায়রো শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি, আর্দ আল লিওয়ার। প্রায় 5 লাখ মানুষ বাস করেন এখানে। গ্রীষ্মের উত্তাপে কিভাবে তাদের স্বস্তি দেয়া যায় তার সাশ্রয়ী সমাধান বের করতে একজোট হয়েছেন বিভিন্ন অঙ্গনের বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের কারণে মিশরের রাজধানীতে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে, সেই সঙ্গে তাপদাহ আগের চেয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। তাপমাত্রা কতটা অনুভূত হবে সেটি সড়ক ও ভবনগুলোর নকশার উপরও নির্ভর করে। জনসংখ্যা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি যদি বৃহত্তর কায়রোর মতো হয়, তাহলে রেকর্ডকৃত তাপমাত্রার চেয়েও 5-6 ডিগ্রি বেশি তাপমাত্রা অনুভূত হবে। আহমেদ মুক্তার বহু বছর ধরে এই বাড়িতে থাকেন। এটি তার কাজেরও স্টুডিও। স্থানীয় এই কারুশিল্পী তার বাড়ি ঠান্ডা রাখতে বিশেষ এক উপায় বেছে নিয়েছেন। প্রচলিত উপায়ে বানানো কাঠের ছাদটি আমি ভেঙে ফেলি, এরপর বাতাস চলাচলের দিকে কিছুটা জায়গা ফাঁকা রাখি। এতে অসাধারণ ফল পাওয়া গেছে। বেশ খানিকটা তাপমাত্রা কমেছে, পুরো পরিবেশই পাল্টে গেছে। কিন্তু আশেপাশের ভবন ক্রমাগত উঁচু হয়েছে, এ কারণে বাতাস চলাচল বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে দম বন্ধ করা পরিবেশ। সৌভাগ্যবশত মুক্তার ক্লাস্টার নামের দলটির একজন সদস্য। এই দলে আছেন স্থপতি, নগর পরিকল্পনাবিদ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের মানুষ। তাদের বিভিন্ন অংশীদার রয়েছে এবং নেদারল্যান্ডস ভিত্তিক একটি সাংস্কৃতিক প্রকল্প থেকেও অর্থ সাহায্য পান। তা দিয়ে শহরের বাসিন্দাদের জন্য গরম মোকাবিলার পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী সমাধান বের করেন, যেমনটা মুক্তারের স্টুডিওর জন্য করা হচ্ছে। বিদ্যুতের খরচ ক্রমাগত বাড়ছে। বেশিরভাগ মানুষের এয়ার কন্ডিশনার ব্যবহারের সামর্থ্য নেই, সেজন্য এর একটি অর্থনৈতিক দিক রয়েছে। তার চেয়েও বড় বিষয় হলো পরিবেশ। এক্ষেত্রে যান্ত্রিক সমাধানগুলোর মাধ্যমে আপনি বাড়ির ভেতরে স্বস্তি পেলেও তা আরও তাপ, দূষণ আর কার্বন ছড়ায়। আমরা প্রাথমিক একটি বিশ্লেষণ করেছি। স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িতে ছায়া ও ঠান্ডার জন্য যা যা করেছেন তা আমরা ঘুরে ঘুরে দেখেছি ও পরীক্ষা করেছি। এসব কাজের বেশিরভাগই মূলত করা হয়েছে বস্ত্র ও ছাউনির মাধ্যমে। পরিবেশের জন্য ক্ষতিকর প্রযুক্তির পরিবর্তে বিদ্যমান কী ধরনের বিকল্প কাজে লাগানো যায়? যেমন মাশরাবিয়া। ছিদ্রযুক্ত কাঠের তৈরি এই দেয়াল ঘরের ভেতরে সরাসরি সূর্যের আলো প্রবেশে বাধা দেয় এবং ধীরে বাতাস প্রবাহিত হয়। এর পাশে মানুষ মাটির জগে পানি ভর্তি করে রেখে দিত, এতে বাতাস ঠান্ডা হতো। এই কৌশলই এখন আধুনিক উপকরণের মাধ্যমে কাজে লাগানো হচ্ছে।
আমরা এমন পর্দার নকশা করছি যা বারান্দায় ও জানালায় ব্যবহার করা যাবে। উপকরণ হিসেবে সিরামিক ব্যবহার করা হয়েছে যাতে পানি দেয়া যায়। বাষ্পীভবনের মাধ্যমে তা বাড়ির ভেতরের অংশকে ঠান্ডা করে তুলবে। যেমনটা আহমেদ মুক্তারের স্টুডিওর ছাদে করা হয়েছে। ক্লাস্টার টিম শেষ পর্যন্ত সৌরচুল্লির একটি নকশা বেছে নিয়েছে। প্রাচীনকালে পার্সিয়ান ও রোমান স্থপতিরা ঘর ঠান্ডা রাখতে এই কৌশল ব্যবহার করত। এটি গ্রিন হাউসের মতো। সূর্যের আলোয় ধাতু গরম হয়, এতে ঘরের ভেতরটাও গরম হয়ে ওঠে এবং উত্তাপ আটকা পড়ে, তা বাড়তে থাকে এবং উপরের দিক দিয়ে বেরিয়ে আসে, যা আমরা তৈরি করছি। প্রয়োজনীয় উপকরণের জন্য তারা স্থানীয় স্টোর এবং ওয়ার্কশপগুলোতে ঘুরতে থাকেন। কম দামি বিভিন্ন উপকরণের সন্ধান করেন, যেমন কাঠ কিংবা পুরাতন ধাতব পাত এবং প্লাস্টিক। এগুলো দিয়ে একটি প্রোটোটাইপ তৈরি করা হবে। নকশা পর্ব থেকে তাদের এই সৌরচুল্লি বাস্তবে রূপ পেতে ৮ মাস সময় লেগে যায়। এরপর আসে সেই মুহূর্ত। কাঠামোটি তারা মুক্তারের স্টুডিওতে স্থাপন করেন। সেটি যেমনটা হওয়ার কথা ছিল দেখতে পুরোপুরি তেমন হয়নি, কিন্তু অল্প খরচে কার্যকরী ফলাফল মিলেছে। আমি মনে করি প্রোটোটাইপটি সামগ্রিক পরিবেশকে ভালো করবে। এই ধরনের প্রকল্প খুব কার্যকর হতে পারে। এটি বাস্তবিক এবং দীর্ঘস্থায়ী। এখানকার মনোভাব হলো কার্যকর কোনো কিছু করার ক্ষেত্রে অতিরিক্ত মাথা খাটিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। কাজেই এই মডেলটি দ্রুত অন্য ভবন বা লোকালয়ে ছড়িয়ে দেওয়া যেতে পারে। একটি ছাদ, একজন শিল্পী, একটি প্রোটোটাইপ। নির্দিষ্ট একটি জায়গার জন্য হলেও এমন আরও ভবনে তা অনায়াসেই স্থাপন করা যেতে পারে। ইউরোপের দেশ সার্বিয়া। দেশটির রাজধানী বেলগ্রেড এতটাই সবুজ যে সেখানে মৌচাষীদের জয় জয়কার। ভাবছেন শুধু সেখানে মধু পাওয়া যায়? না, ব্যস্ত মৌমাছিগুলো থেকে অদ্ভুত সব সুবিধাও পাওয়া যাচ্ছে। চলুন ঘুরে আসি। বেলগ্রেডের একটি সুউচ্চ হোটেল ভবনের ছাদে মৌমাছি চাষ করছেন স্টাঙ্কো রাইচ। প্রতিদিন সকালের মতো তিনি মৌমাছির হাইভ বা মৌচাক পরীক্ষা করছেন। তার উদ্দেশ্য শুধু মধু আহরণ নয়। নগরে মৌমাছি পালনের মাধ্যমে টনকে টন মধু উৎপাদন আমাদের মূল লক্ষ্য নয়, বরং আমরা মানুষকে মৌমাছিদের কাছাকাছি এনে এই বিষয়ে তাদের শেখাতে চেয়েছি। মৌমাছিরা যা উৎপাদন করে শুধু সেজন্য নয়, বরং পরাগায়নকারী হিসেবে তাদের ভূমিকাও যাতে মানুষ বুঝতে পারে, সেটি আমরা চাই। বলকান অঞ্চলের সবচেয়ে বড় শহর সার্বিয়ার রাজধানীতে মৌমাছিদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলা হয়েছে। বেলগ্রেডে সবসময় কোনো না কোনো ফুল ফোটে। সাভা আর দানিউব নদীর তীরে অবস্থিত বেলগ্রেড সুন্দর এক শহর। এখানে অনেক সবুজ এলাকা আর বড় বড় পার্ক রয়েছে। এছাড়া বাড়ির বারান্দা কিংবা জানালায় ফোটা ফুল তো আছেই। খাবারের নিশ্চয়তার পাশাপাশি কম কীটনাশক ব্যবহারের কারণে বেলগ্রেড মৌমাছি বান্ধব এক শহর হিসেবে গড়ে উঠেছে। ডেভিড ও দারিও দুই ভাই এই বাগানে রীতিমতো মৌমাছিদের এক স্বর্গ গড়ে তুলেছেন। শহরের মূল কেন্দ্রের অদূরে বাগানটিতে কয়েক হাজার গাছ রয়েছে। পাশের এই ঘরে মৌমাছিদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার ব্যবস্থাও আছে। একটি হলো মৌচাকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেওয়া, যা রোগ প্রতিরোধ ও শ্বাসযন্ত্রের জন্য উপকারী। অন্য একটি ঘরে আপনি লাখখানেক মৌমাছির বসতির উপরে শুয়ে তাদের গুঞ্জন উপভোগ করতে পারেন, যা স্নায়ুতন্ত্রের জন্য ভালো। এটি মানসিক চাপ, অনিদ্রা ও উদ্বেগ দূর করতে সহায়তা করে। এখানে কে আগে শুবে সেটি নিয়ে আমাদের বা আমাদের দর্শনার্থীদের মধ্যে প্রায়ই প্রতিযোগিতা হয়। শহরে মৌমাছি পালন করা এখন আর কেবল শখের ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ পরাগায়নকারী হিসেবে মৌমাছির জীববৈচিত্র্য ও কৃষিতে ভূমিকা রাখে। এই প্রাণীদের টিকিয়ে রাখা এবং সংখ্যা বৃদ্ধিতে মৌমাছি পালনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে মৌমাছি যদি কখনো হারিয়ে যায় তাহলে কি হবে। আমি বলি এ নিয়ে আমরা কথা না বলি, বরং চলুন একসঙ্গে উদ্যোগ নিই। যারা এই ভিডিওটি দেখছেন, চলুন গ্রীষ্মে অন্তত একটি ফুল গাছ লাগাই। সবাই মিলেই আমরা একটি সঠিক পথ তৈরি করতে পারবো।
আশা করি আমাদের প্রতিবেদনগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।